মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যক্তিগত ইমেজে গুরুত্ব বিএনপি, এনসিপি ও জামায়াতের। সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে, অভিযোগ ইসলামী আন্দোলন নেতার। 23 জুন ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। যশোরে 7,68,00,000 টাকার স্বর্ণসহ 2 চোরাকারবারি আটক। ঐতিহাসিক সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, ইসরায়েলকে ঘিরে বাড়ছে শঙ্কা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার শুরু হওয়া 6 দিনের এই সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করবেন। সফর শেষ হবে 26 জুন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে 2টি দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এরপর চীনে সামার দাভোস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুই দেশের মধ্যে 2টি চুক্তি সহ 15 থেকে 17টি দলিল স্বাক্ষরের আশা করছে ঢাকা। সরকারের আশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর, কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উস্কানির ছায়া দেখতে পাচ্ছি। তিনি বলেন, এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, কারণ আমাদের দলের নামের সামনেই জাতীয়তাবাদী শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, 2030 সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও প্রার্থী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী বেছে নিতে যোগ্যতা ও ভাবমূর্তি খতিয়ে দেখা হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার। আগামী 1 বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সহ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর প্রস্তুতি হিসাবে এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। শহর থেকে শুরু করে নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে গ্রাম, পাড়া, মহল্লায়। জোটবদ্ধ না হয়ে এবার আলাদাভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে জামায়াতে ইসলামী ও এনসিপি। দুই দলই তাদের স্থানীয় নেতৃত্বের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে চায়। এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন গণমাধ্যমকে জানান, জেলা উপজেলা পর্যায়ে কারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, কাদের প্রতি মানুষের সেন্টিমেন্ট আছে এবং পূর্বের রাজনৈতিক পরিচয়কে মুখ্য হিসেবে দেখছি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, দলীয় রাজনীতির বাইরে নির্দলীয় অনেককে স্থানীয় নির্বাচনে অংশ নিতে চাই। এই সুযোগটাই তৈরি করে দেওয়া উচিত এবং দলীয় প্রতীক না থাকায় ব্যক্তি ভাবমূর্তি বিশেষভাবে বিবেচনায় রাখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা যোগ্য তারা পাবেন, যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে যোগ্য হলে তাদের কেউ পেতে পারেন। ফ্যাসিস্ট মতাদর্শের কেউ নির্বাচন করলে জনগণই তাদেরকে উপযুক্ত জবাব দেবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমেদ আব্দুল কাইয়ুম এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। আহমদ আব্দুল কাইয়ুম বলেন, জনগণের মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনের মায়া তুচ্ছ করেও অর্থ উপার্জন করে। প্রবাসীরা স্বজনদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। সেই টাকার ওপর ট্যাক্স নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে অযথা সব
আলাপের মাধ্যমে জনগণের টাকার অপচয় করা হচ্ছে। মনে হয় জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের চেষ্টা চলছে। সংসদ সদস্যের মনে রাখা উচিত, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় 3 লাখ টাকা খরচ হয়। রাষ্ট্রের সম্পদ তাদের কাছে মানুষ আমানত রেখেছে। আমানতের খেয়ানত করে জনগণের অভিশাপ অর্জন করছেন কিনা ভেবে দেখছেন কিনা এই প্রশ্ন করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি বলেন, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই দিনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের অধীনে পুলিশ বাহিনী জনগণের আস্থা পুনরুদ্ধারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। যশোরে পৃথক অভিযানে প্রায় 7 কোটি 68 লাখ টাকা মূল্যের 31টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, 3টি মোবাইল ফোন ও নগদ টাকা সহ 2 চোরা কারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়নের 49 বিজিবি। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের 1 নম্বর গেটের সামনে বিশেষ টহল দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 3 কেজি 641 গ্রাম ওজনের 31টি স্বর্ণের বার উদ্ধার করে বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস পরীক্ষার মাধ্যমে স্বর্ণের বারগুলো খাঁটি বলে নিশ্চিত করেছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটক 2 ব্যক্তি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরা কারবারিদের কাছ থেকে এইসব স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য 7 কোটি 13 লাখ টাকার বেশি। জব্দ করা গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থ সহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় 7 কোটি 68 লাখ টাকা। এ ঘটনায় আটক 2 আসামি ও উদ্ধারকৃত আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রথম কোনো সমঝোতায় স্বাক্ষর করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্বজুড়ে চলছে এই সমঝোতা স্মারক নিয়ে আলোচনা। তেহরানের সমর্থকদের কাছে এই চুক্তি শতাব্দীর সেরা চুক্তি, আর প্রতিপক্ষের কাছে এটি শতাব্দীর অভিশাপ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচকদের সমালোচনা করছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধের ফলে ইরান নিঃশেষ হয়ে গেছে, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হয়েছে বলে দাবি তার। তবে বিশ্লেষকদের মতে 2 দেশের মধ্যে এটি এমন একটি সমঝোতা যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। আবার কারো মতে এই সমঝোতা ইসরায়েলের জন্য মহাবিপর্যয়। তাদের শঙ্কা, ইসরায়েল এই পরিস্থিতি আরও ঘোলা করার চেষ্টা করতে পারে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও বাকি চূড়ান্ত ধাপের আলোচনা। সুইজারল্যান্ডে হতে যাওয়া এই আলোচনার প্রথম পর্বে অংশ নেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই আলোচনায় ভ্যান্স নন, অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ। এছাড়া ইরান যুদ্ধের ব্যয় এবং যুদ্ধ সংশ্লিষ্ট নয় এমন অন্যান্য খাতে ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রায় $8,000 কোটি প্রয়োজন বলে জানিয়েছে দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফাইনবার্গ। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।